বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলছে কাদের মধ্যে জানেন? প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যে। আজ আমরা এমন একটি গভীর রাজনৈতিক খেলা উন্মোচন করতে যাচ্ছি যা দেখলে আপনারা বুঝতে পারবেন ক্ষমতার মসনদে যাওয়ার জন্য কিভাবে একে অপরের ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা চলছে। একদিকে রয়েছে জাতীয় সংসদের অত্যন্ত আকর্ষণীয় ডেপুটি স্পিকার পদ, অন্যদিকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, আর এর মাঝখানে চলছে চরম রাজনৈতিক ভণ্ডামি ও স্বার্থের খেলা। শুরুতে আসি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদের বিষয়ে। আপনারা জানেন, বর্তমান বিএনপি সরকার সংসদীয় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদটি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। গণভোটের ফল এবং বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আইনসভায় স্পিকারের পাশাপাশি দুজন ডেপুটি স্পিকার থাকবেন, যার একজন হবেন সরকার দলীয় ব্যতীত অন্য কোনো সদস্য। কিন্তু এই লোভনীয় পদটি নিয়ে জামায়াতের ভেতরে এখন চলছে তীব্র বিশ্লেষণ। জামায়াতের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন যে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া এই পদটি গ্রহণ করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ জুলাই সনদে আছে ডেপুটি স্পিকার হবেন একজন এবং সেটা হবেন বিরোধী দলীয় থেকে। কিন্তু বিএনপির ইশতেহার অনুযায়ী তারা আবার এই স্পিকার পদে দুজনকে নিতে চান। এখন জামায়াত বলছে তারা যদি এখনই এই পদ নিয়ে নেন তাহলে সরকার গণভোটের রায় বাস্তবায়নের দায় থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবে। তখন সংবিধান সংস্কার পরিষদ, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন, সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক দাবিগুলো হিমাগারে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াত জানে আগামী দিনের রাজনীতি হবে এই জুলাই সনদকে কেন্দ্র করেই, যেখানে বিএনপি ইতিমধ্যে অনেক অংশে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত পোষণ করে রেখেছে। তাই জামায়াত এই ফাঁদে পা দিতে নারাজ। কিন্তু রাজনীতির আসল চমকটা হলো অন্য জায়গায়। জামায়াত যখন জুলাই সনদের মতো একটি মেগা প্যাকেজ নিয়ে দর কষাকষি করছে, তখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই ডেপুটি স্পিকার পদ লুফে নেওয়ার জন্য রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন আগে হোক বা পরে হোক, তাতে এনসিপির কোনো মাথা ব্যথা নেই। তাদের চাই ক্ষমতার ওই আকর্ষণীয় চেয়ারটি। তারা এই পদে তাদের সদস্য সচিব আক্তার হোসেনকে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এখান থেকেই বোঝা যায় রাষ্ট্র মেরামতের চেয়ে পদের প্রতি কাদের মোহ বেশি। তবে এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব শুধু সংসদের একটি পদ নিয়েই সীমাবদ্ধ নেই। সংঘাতের আসল আগুন জ্বলে উঠেছে আসন্ন স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে। এনসিপি এখন জামায়াতের কাছে সরাসরি দাবি জানাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তাদের দলের আসিফ মাহমুদকে ছেড়ে দিতে হবে। শুধু ঢাকা দক্ষিণ নয়, সারা দেশের অন্তত 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত যেন তাদের কোনো প্রার্থী না দেয় এবং এনসিপিকে সমর্থন দেয়, সেই চাপও তৈরি করা হচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী এই অযৌক্তিক দাবি মানতে একেবারেই নারাজ। ঢাকা দক্ষিণের মতো একটি মেগা সিটির নিয়ন্ত্রণ কেন তারা একটি সদ্য গজিয়ে ওঠা দলকে ছেড়ে দিবে? আর এই দর কষাকষির মাঝেই গতকাল এনসিপি জামায়াতে ইসলামীকে তাদের আসল রাজনৈতিক চরিত্রের একটি ছোট্ট ট্রেইলার দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি কোনোভাবেই একটি বিশ্বস্ত রাজনৈতিক বন্ধু নয়। তাদের তুলনা করা যেতে পারে চরমোনাই পীরের দলের সাথে, অর্থাৎ নিজস্ব ইন্টারেস্ট বা স্বার্থ ছাড়া এরা জাতির কল্যাণের কথা চিন্তাও করবে না। জাতীয় নির্বাচনে জামায়াতের সাথে তাদের যে সমঝোতা হয়েছিল সেটিও ছিল শতভাগ স্বার্থের কারণে। আর এখন সেই স্বার্থে আঘাত লাগতেই তারা জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে। সেখানে জামায়াতে ইসলামী একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল গতকাল, যেখানে ব্যবসায়ী নেতা হাতেমকে দাওয়াত দেওয়া হয়। হাতেমকে মূলত একজন ব্যবসায়ী হিসেবেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন এবং তাদের অ্যাক্টিভিস্টরা এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলকালাম শুরু করে দেয়। তাদের অভিযোগ, জামাত কেন পতিত সরকারের দোসর হাতেমকে ইফতার মাহফিলে ডাকবে? এটি নাকি জামাতের একটি বড় ব্লান্ডার। এবার আসুন এনসিপির এই নীতিবাক্যের পেছনের ভণ্ডামি এবং ডাবল স্ট্যান্ডার্ডের মুখোশটা উন্মোচন করি। যে হাতেমকে আজ হাসিনার দোসর বলে এনসিপি নেতারা গলা ফাটাচ্ছেন, আপনারা কি জানেন এই একই হাতেমের কাছ থেকেই এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম একসময় নগদ 50 লক্ষ টাকা অনুদান নিয়েছিলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তখন এনসিপির যুক্তি ছিল, আমরা তো এখন এনসিপি নামে কোনো দল গঠন করিনি, তাই টাকা নিলে সমস্যা নেই। এর চেয়ে হাস্যকর যুক্তি আর কি হতে পারে? দল গঠনের আগে ফ্যাসিস্টের দোসরদের টাকা হালাল, আর দল গঠনের পর তাকে কেউ ইফতারের দাওয়াত দিলে সেটা হারাম। এনসিপির বর্তমান টার্গেট হলো আগামী দিনে দেশের প্রধান বিরোধী দল হওয়া। আর এই টার্গেট পূরণের জন্য তারা আপাতত জামায়াতে ইসলামীকে একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তারা চায় স্থানীয় নির্বাচনগুলোতে জামায়াতের সাথে জোট বা সমঝোতা করে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে নিজেদের একটি শক্ত অবস্থান বা শিকড় তৈরি করতে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদকে ছেড়ে দেওয়ার দাবিটি হল সেই বৃহৎ পরিকল্পনারই একটি অংশ। জামাত যদি আজ ঢাকা দক্ষিণ ছেড়ে দেয় তবে কাল তারা সারা দেশে ভাগ বসাতে চাবে। আর একবার যদি স্থানীয় সরকারে এনসিপির শিকড় মজবুত হয়ে যায় তবে গ্যারান্টি দিয়ে বলা যায় আগামী দিনে তারা জামাতকে 2 পয়সারও দাম দেবে না। এই মুহূর্তে এনসিপি যে বলছে তারা স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে, এটা স্রেফ একটি পলিটিক্যাল স্ট্যান্ড বা রাজনীতি। জাতীয় নির্বাচনের আগেও তারা এমন ঘোষণা দিয়ে পরে ঠিকই সমঝোতায় এসেছিল। এতক্ষণ আমরা অনেক সমীকরণ নিয়ে কথা বলেছি, কিন্তু এখন যে চরম সত্যটি উন্মোচন করতে যাচ্ছি তা শুনলে আপনারা বুঝতে পারবেন রাজনীতির মাঠে কে কাকে কিভাবে ব্যবহার করছেন। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্কটাকে অনেকেই খুব রোমান্টিক চোখে দেখার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের একটা চরম সত্য আজ মাথায় রাখতে হবে। এনসিপির সাথে জামায়াতে ইসলামীর এখন পর্যন্ত ফরমালি বা আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক জোটই হয়নি। জাতীয় নির্বাচনে যা হয়েছিল তা ছিল স্রেফ একটি আসন সমঝোতা। বৃহত্তর স্বার্থে ফেসিবাদকে ঠেকানোর যুক্তিতে জামাত সেদিন এনসিপিকে 30টি আসন স্যাক্রিফাইস করেছিল বা ছেড়ে দিয়েছিল। কিন্তু অতীতকালের সেই বিএনপি জামাত জোটের মতো এনসিপির সাথে জামাতের কোনো আদর্শিক বা রাজনৈতিক জোট হয়নি। এই সত্যটি মাথায় রেখেই এখনকার স্থানীয় সরকার নির্বাচনের দর কষাকষিগুলো বুঝতে হবে। সবচেয়ে বড় দর কষাকষিটা এখন চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে। ঢাকা দক্ষিণে এনসিপি তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সাবেক সেই বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদকে। আপনারা একটু লজিক দিয়ে চিন্তা করুন। আসিফ মাহমুদ যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন তখন তিনি দেশ জুড়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির একটা ক্যারেক্টার বা চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। আসিফ মাহমুদকে জামাত কিন্তু মনোনয়ন দেয়নি বা দিতে চায়নি। জামাতের শর্তই ছিল জামাতের সাথে এনসিপি জোট হবে, কিন্তু আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে তারা নমিনেশন দিবেন না। এই দুর্নীতির কারণেই আসিফ মাহমুদ তখন ছিটকে পড়েছিলেন। তো সেই আসিফ মাহমুদ, যিনি আলটিমেটলি একজন দুর্নীতিবাজ চরিত্র হিসেবে মানুষের মনে গেঁথে গেছেন, তাকে এখন ঢাকা দক্ষিণের মতো একটা মেগা সিটির মেয়র পদ ছেড়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হবে? জামায়াতের যে ডেডিকেটেড জনশক্তি, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে আদর্শের জন্য রাজনীতি করে, তারা কি আসিফ মাহমুদের মতো একজন বিতর্কিত মানুষের জন্য রাস্তায় নেমে ভোট চাইবে বা ক্যাম্পেইন করবে? এই প্রশ্নটি জামাতের নীতি নির্ধারকরা খুব সিরিয়াসলি নিয়েছেন। কারণ ইতিহাস বলছে ঢাকা শহরে জামায়াতে ইসলামীর অবস্থান এখন যে কোনো সময়ের চেয়ে, এমনকি যে কোনো জেলার চেয়ে সবচেয়ে বেশি সুদৃঢ়। এবারে জাতীয় নির্বাচনে ইতিহাসের প্রথমবারের মতো জামায়াতে ইসলামী ঢাকাতে শুধু আসনই পায়নি, 13টি আসনে নির্বাচন করে 6টিতেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আর বাকি 7টি আসনেও হাড্ডাহাড্ডি লড়াই করে দ্বিতীয় অবস্থানে ছিল। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জিততে কিছু মেকানিজম বা ইঞ্জিনিয়ারিংয়ের ভেতর দিয়ে যেতে হয়েছে। ঢাকার শিক্ষিত এবং সচেতন শ্রেণী এখন প্রকাশ্যে জামায়াতে ইসলামীকে সমর্থন দিচ্ছে। এমন একটা স্ট্রং পজিশনে থেকে স্রেফ একটি ভাষা সম্পর্কের খাতিরে এনসিপিকে সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছেড়ে দেওয়াটা কোনোভাবেই সমীচীন হবে না, এটা জামাতে বুঝে গেছে। এবার আসুন জামাতের একটি অদ্ভুত এবং মজার রাজনৈতিক ক্যারেক্টার নিয়ে কথা বলি। জাতীয় নির্বাচনে যে বিশাল কারচুপি হয়েছে সেটা জামাত খুব ভালো করেই জানে, কিন্তু তারা এ নিয়ে জোরে সোরে কোনো কথাই বলছে না। উল্টো জেনে শুনেও হাত গুটিয়ে বসেছিল। কেন জানেন? কারণ জামাতকে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়েছে। তাদের নির্ভরযোগ্য সূত্রগুলো বুঝিয়েছে যে নির্বাচন নিয়ে জামাত যদি উচ্চবাচ্য করে বা কারচুপি প্রতিরোধ করতে গিয়ে হাঙ্গামা বাধায়, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে। এতে দীর্ঘমেয়াদে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে, অথবা তৃতীয় কোনো অপশক্তি ক্ষমতা দখল করবে, কিংবা সুযোগ বুঝে পতিত ফেসিবাদী আওয়ামী লীগ আবার নাশকতা শুরু করবে। আর জামায়াতে ইসলামীও একদম সুবোধ বালকের মতো এই ইমোশনাল ব্ল্যাকমেইলটি নাকের পানি চোখের পানি এক করে গলধকরণ করেছে। আর এই যে জামাত সুবোধ বালকের মতো সব মেনে নিচ্ছে, এই দুর্বলতাটি এখন কাজে লাগাচ্ছে তাদের ভোটে জেতা জোটসঙ্গী এনসিপি। সামনে স্থানীয় সরকার নির্বাচনের মাঠ প্রস্তুত, আর ঠিক এই সময়ই এনসিপি রীতিমতো জামাতকে ব্ল্যাকমেইল করা শুরু করেছে। রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে জায়গা ছেড়ে দেয় না। এনসিপিকে বুঝতে হবে তারা যাদের ঘাড়ে পা দিয়ে উপরে উঠেছে সেই ঘাড় সরিয়ে নিলে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। দর্শক, আপনারা কি মনে করেন? জামাতের কি উচিত এনসিপিকে সিটি কর্পোরেশনগুলো ছেড়ে দেয়া, উপজেলা পৌরসভাগুলো ছেড়ে দেয়া? কি মনে হয় আপনার? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।